স্থবির আবাসন খাত, বিক্রি কমেছে নির্মাণ সামগ্রীর, কাজ না থাকায় বেকার হাজারো শ্রমিক, গোটা অর্থনীতিতে চাপ পড়ার শঙ্কা রিহ্যাবের। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড, সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় এই সাজা। এবং ২৬টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন দিতে হবে ১৫ দিনের মধ্যে। এক বছরে বাড়ি নির্মাণে ব্যয় বেড়েছে প্রায় ৪০%। নতুন অর্থ বছরে ফ্ল্যাট কেনায় বেড়েছে নিবন্ধন ব্যয়ও, আর তাতেই মধ্যবিত্তের আবাসনে বিক্রি কমেছে প্রায় ৩০%। আবাসন ব্যবসায়ীরা বলছেন ৬০ থেকে ৭০% কমেছে বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রি। আবাসন খাত স্থবির হওয়ায় বিক্রি কমেছে নির্মাণ সামগ্রীরও, কাজ না থাকায় বেকার হাজারো শ্রমিক। বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে ব্যাহত হয় নির্মাণ কাজ। এ কারণে এ সময় চাহিদা কমে ইট, বালি, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর। চাহিদা কমে এসবের বিক্রিও। রাজধানী ঘুরে দেখা গেছে অনেকটা অলস সময় পার করছেন বিক্রেতারা। বিক্রি না থাকায় কর্মহীন শ্রমিকরাও। ৫-৬ মাস আগে কাজ ভালো ছিল, এখন বেচা বিক্রি একটু খারাপ, মালের দাম বেশি, সব জিনিসের দাম বাড়ছে। এই দামের কারণে পাবলিকও বা বাড়িওয়ালারা মাল জিনিস কম কেনে। চাহিদায় ভাটা পড়ায় দাম কমেছে রডের। বিক্রি হচ্ছে টন প্রতি ৩ থেকে ৪ হাজার টাকা কমে। বিক্রেতারা বলছেন রডের চাহিদা কমেছে প্রায় ৪৫% পর্যন্ত, আর ২০ থেকে ৩০% পর্যন্ত চাহিদা কমেছে টাইলস, বাথরুম ফিটিংস সহ নানান সিরামিক পণ্যের। তবে চওড়া সিমেন্ট আর থাই গ্লাসের দাম পার ডে প্রতি মাসে সেল করতাম ধরেন ৫০,০০০ পার ডে, ৫০-৬০ সেল করতাম। সেই সেলটার নিচে এখন নামে চলে আসছে ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ এরকম সেল চলে আসছে। ব্যবসা বলতে নাই বলে চলে জাস্ট এখন আল্লাহ পাক রাখছে, ওরকম পেটে ভাতে বাধা রাখছে আর কি। সিমেন্টের দাম বাড়ছে, রডের দাম কমে গেছে, শুধু ইউজ কম হওয়ার কারণে। পরিসংখ্যান ব্যুরোর বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্সের হিসেবে ২০২৪-২৫ অর্থ বছরে যেখানে সূচকের প্রবৃদ্ধি ছিল ৫.৭%, সেখানে ২০২৫-২৬ অর্থ বছরে তা নেমেছে ২.২%। তবে নির্মাণ কাজ কমলেও কমেনি ব্যয়। গেল এক বছরে পরিবহন ব্যয় বেড়েছে ২.২৬%, আর শ্রমিকের মজুরি বেড়েছে ২.৮৫%। আবাসন ব্যবসায়ীরা বলছেন একদিকে চওড়া নির্মাণ ব্যয়, অন্যদিকে ব্যাংক ঋণের উচ্চ সুদহার ও নিবন্ধন ব্যয়ের কারণে কমেছে ফ্ল্যাটের ক্রেতা। আবাসন আমি আগেই বলেছি, এটা হচ্ছে একটা এসেনশিয়াল খাত, মানুষের এসেনশিয়াল নিডস। এটা আর ৫টা ট্রেড ব্যবসার মধ্যে সরকারকে ভাবলে চলবে না। যার জন্য আমরা বলেছি যে আসলে ১৬-১৭% ইন্টারেস্টের টাকা নিয়ে কোনোভাবে আবাসন ব্যবসা করা। অনেক দেশে আছে, আমি যখন আসলে পিএইচডি করে আমি দেখেছি যে প্রথম বাড়ি করার সময় রাষ্ট্র তাদেরকে $১০,০০০ এমনি দিয়ে দেয়, মানে উৎসাহিত করে তুমি বাড়ি করো। কিন্তু আমার দেশে কী হচ্ছে, ১৭% ইন্টারেস্ট নিয়ে আমাকে বাড়ি করতে হবে। এবং সেটা আবার করে কি, যারা যে ক্রেতা যারা, তাদেরকে ৪ বছর ৫ বছরে পে ব্যাক করতে হয়। একজন মানুষ বেতন পায় ৪০,০০০ টাকা, কিস্তি আসছে ৯০,০০০ টাকা। রিহ্যাব সভাপতি মনে করেন আবাসন এবং নির্মাণ খাত স্থবির হয়ে গেলে চাপ পড়বে গোটা অর্থনীতিতেই। আমাদের যে পপুলেশন সেটাকে অ্যাড্রেস করে এই ডেপটাকে যুগোপযোগী করতে হবে। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। দুর্নীতি মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরের ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে ঢাকার ২ নম্বর বিশেষ জজ আয়েশা নাসরিনের আদালত এ রায় দেয়। এর আগে গত ১৫ জুলাই রাষ্ট্র এবং আসামি পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ঠিক করা হয়। এস.কে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে বা বেনামে থাকা স্থাবর এবং অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এ বিষয়ে নোটিশ দেওয়ার পর ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় ২০২৪ সালের ২৩শে ডিসেম্বর মামলা করে দুদক। ২০২৫ সালের ৬ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ৭ জন। ওনার বিরুদ্ধে মামলার রায়ে প্রমাণিত হয়েছে যে ওনাকে বিজ্ঞ আদালত ৩ বছরের সাজা দিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন যে আসামি তার সম্পদকে আড়াল করার জন্যই এই ধরনের কৌশলকে অবলম্বন করেছেন। ষষ্ঠ দিনের মতো গ্যাস সংকটে নাকাল দেশ।
চাপ বাড়ছে রাজধানীর ফিলিং স্টেশনে। গ্যাসের চাপ খুব কম বাসাবাড়িতে। রান্নার জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। গ্যাসের এই সংকটে আয়ে টান পড়েছে পরিবহন চালক থেকে শুরু করে কলকারখানার শ্রমিকদের। বেশিরভাগ পাম্পেই গ্যাসের চাপ নেই, লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। গ্যাস সংকটে চরম দুর্ভোগে বাসাবাড়ির মানুষেরা। জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ বন্ধ টার্মিনালটি পুরোপুরি চালু করতে 2 সপ্তাহের মতো সময় লাগতে পারে। দেশজুড়ে গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্পনগরী নরসিংদীতেও। গ্যাসের অভাবে উৎপাদন বন্ধ বহু শিল্প কারখানায়। বন্ধ হচ্ছে একের পর এক শিল্প প্রতিষ্ঠান, জ্বলছে না বাসাবাড়ির চুলা। থমকে গেছে সিএনজি চালিত গাড়ির চাকাও। দ্রুত সমস্যার সমাধান না হলে উৎপাদন শিল্পে বিপর্যয়ের শঙ্কা কারখানা মালিকদের। গ্যাস সংকটের কারণে চলছে না কারখানার মেশিন, কাজ না থাকায় নেই শ্রমিকদের কোলাহল। নরসিংদীর শিল্প কারখানাগুলোতে প্রবেশ করলেই এখন দেখা মিলে এমন চিত্রের। মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে প্রায় 1 সপ্তাহ ধরে বিঘ্ন হচ্ছে গ্যাস সরবরাহ, যার নেতিবাচক প্রভাব পড়েছে নরসিংদীর গ্যাস নির্ভর শিল্প কারখানাগুলোতে। গ্যাসের অভাবে এরই মধ্যে চুয়ালা ও মাধবদী এলাকায় বেশ কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যেগুলো চালু আছে সেখানেও উৎপাদন নিম্নমুখী। সময়মতো পণ্য ডেলিভারি নিয়ে দুশ্চিন্তায় কারখানা মালিকরা। যেখানে গ্যাস প্রেশার থাকে 20-25, সেখানে গ্যাস প্রেশার আছে মাত্র 2-3। এই কারণে মেশিন সবসময় বন্ধ থাকতেছে, প্রোডাকশন উৎপাদন ব্যাহত হচ্ছে। পার ডে আমাদের ক্ষতি 1.5-2 লাখ টাকা ক্ষতি আমাদের। আমরা চাই এটা যেন চালু হয়। গ্যাসের অভাবে চুলা জ্বলছে না বাসাবাড়িতেও। একই অবস্থা পরিবহন খাতেও। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির সারি প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। গ্যাস দেখা গেছে যে 5টার পর যা চলে যায়, আসে 3টার দিকে, একটু আসলে এই অল্প আছে একটু রান্না করতে হয়। 5 ঘন্টা হয়েছে বলছি এই গ্যাসের লেগা। সরকার যদি দ্রুত এটা পদক্ষেপ না নেয় সব লাড়ে মারা দেব। এর প্রভাব পড়েছে রুটি রুজিতেও। কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। উৎপাদন বন্ধ থাকলে তো আর একটা ফ্যাক্টরি চলে না। মেশিন বন্ধ থাকে, ওয়ার্কারের সমস্যা হয়, এখানে আমাদের বেতন নিতেও সমস্যা হয়ে যাবে। ঘোড়াশাল সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করায় অন্য খাতে ঘাটতি বেড়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে আশা তিতাস কর্তৃপক্ষের। বিদ্যুৎ কেন্দ্র আছে, ফার্টিলাইজার আছে, এগুলো গ্যাস দেওয়ার পর আমরা সেগুলো অন্যান্য জায়গায় গ্যাস সাপ্লাই করছি। আমি যতটুকু জানি যে বাইরের এক্সপার্টরা আসছেন, মেরামত হওয়ার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। গ্যাস সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। ডিবিসি নিউজ ডেস্ক। গ্যাস সংকটের খবর জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, আমরা শুনছিলাম রাজধানী ঢাকা এবং ঢাকার বাহিরের বিভিন্ন জায়গায় কিন্তু গ্যাসের তীব্র সংকট। আপনি আছেন একটি গ্যাস পাম্পে, একটু জানাবেন যে আজকে কেমন পরিস্থিতি দেখছেন সেখানকার? তাসনুভা, আপনি প্রতিবেদনেও দেখছিলেন যে সারা দেশে একটি তীব্র সংকটের মধ্য দিয়ে যাচ্ছে গ্যাসের পরিস্থিতি, এবং আমি এই মুহূর্তে যে গ্যাস পাম্পটিতে দাঁড়িয়ে আছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে যে গ্যাস নেই। এই সাইনবোর্ডটি কিন্তু এই পাম্পে প্রায় 1 সপ্তাহ যাবৎ ঝুলছে। আমি এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলল যে এই যে গ্যাস সংকটের শুরুর দিন থেকেই তাদের এখানে গ্যাস নেই এবং তারা এতে গ্রাহকদেরও গ্যাস দিতে পারছেন না এবং নিজেরাও ক্ষতির মুখোমুখি হচ্ছেন, কারণ এখানে কর্মচারী খরচ এবং অন্যান্য খরচ তাদের রয়েছে। সুতরাং শুধু যে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয়, একই সাথে এইটার যে মালিক তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষজ্ঞদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এটি একটি সরকার সংকেত হিসেবে নিতে পারে, যে কারণ এটি একটি এফিসারিও নষ্ট হওয়ার কারণে সারা দেশের যে চিত্র এটি আগামীতে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। কারণ গত 15 বছর যাবৎ আমাদের দেশে অভ্যন্তরীণ বড় কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা হয় নাই বা চেষ্টাও হয়নি সেভাবে। ফলে আমাদের অভ্যন্তরীণ যে গ্যাস, দেশের যে নিজস্ব গ্যাস, সেটির উৎপাদন দিন দিন কমছে এবং আমদানি করা গ্যাস দিয়ে দেশের যে ক্রমবর্ধমান চাহিদা সেটি মেটানো সম্ভব নয়, কারণ গ্যাসের চাহিদা দিন দিন বাড়ছে শিল্পে এবং
বাসাবাড়ি, সিএনজি এবং দিনকে দিন পরিবহনের গাড়ির সংখ্যা বাড়ছে এবং সব জায়গায় কিন্তু এই চাহিদাটা দিন দিন বাড়ছে। আমি আপনার জন্য অবগতির জন্য জানিয়ে রাখি যে আমাদের বর্তমানে এখন যে গ্যাসের চাহিদা তার অর্ধেকেরও কম আমাদের দেশীয় উৎপাদনে থেকে আসে এবং কিছুটা আসে আর আমদানি করা এলএনজির মাধ্যমে, এবং সেটিও কিন্তু আমাদের সারা বছরের যে চাহিদা সেটি কিন্তু মিটে না। ফলে সব সময় কিন্তু একটি সংকট থাকে এবং এই সংকটের কারণে দীর্ঘ সময় ধরে আমাদের যে শিল্প কারখানা সেখানেও কিন্তু একটি নেতিবাচক প্রভাব এরই মধ্যে পড়েছে। বিদেশি বিনিয়োগ তো আসছেই না, অভ্যন্তরীণ দেশের যে বিনিয়োগ শিল্প কারখানায় সেই বিনিয়োগও কিন্তু দিনকে দিন কমছে এবং এখন সরকার যদি এই জায়গাটায় বড় ধরনের রিফর্ম আনতে না পারে তাহলে গ্যাসের যে এখন যে তীব্র সংকটটি সেটি একটি স্থায়ী রূপ নেবে এবং আমাদের দেশের যে গ্যাসের কারণে শিল্প কারখানা এবং সিএনজি ফিলিং স্টেশন এবং অর্থনীতির চাকার উপর এটি একটি বিরূপ প্রভাব পড়বে। এবং আপনি বলছিলেন যে এখন যে তীব্র সংকটটি চলছে সেটিও সমাধান হতে অন্তত 15 দিন সময় লাগতে পারে বলে বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে। তাসনুবা, এই ছিল আমার কাছে থাকা গ্যাসের সংকট নিয়ে রাজধানী থেকে সর্বশেষ খবর। জি ইউসুফ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দেশের বাজারে 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 15 দিনের মধ্যে কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে সোমবার দেশের বাজারে বিক্রি হওয়া 34টি টুথপেস্ট ব্র্যান্ডের মধ্যে 26টিতে সম্ভাব্য ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত করে 1 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। যেসব টুথপেস্ট ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে সেগুলো বাজার থেকে প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতেও হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি। রিটকারী আইনজীবী বলেন, যেহেতু বেসরকারি একটি প্রতিষ্ঠান টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে গবেষণা করছে, তাদের পরীক্ষা কতটুকু সঠিক তা তদন্তে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে অধিকতর তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন হোসেন সাদাত। 4 বছরের জন্য নিয়োগ দিয়ে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিএসইসি আইন 1993 এর ধারা 5 অনুযায়ী অন্যান্য সকল প্রতিষ্ঠান এবং সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে আগামী 4 বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হলো। তার বেতন ভাতা এবং অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পর্কিত চুক্তি অনুযায়ী নির্ধারিত হবে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। লাইসেন্সবিহীন এজেন্সিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধ করা হলেও কোনো সমাধান আসছে না। সকালে রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। হাবের নেতারা বলেন, অনুমোদনহীন এই লাইসেন্সবিহীন অনেক এজেন্সি কম খরচে হজে নেওয়ার কথা বলে প্রতারণা করে আসছে। এসব এজেন্সি থেকে হজ যাত্রীদের সতর্ক করার পরামর্শ দেন তারা। হজ এজেন্সি এবং হজে গমনিচ্ছুদের মধ্যে সেতু বন্ধন তৈরির লক্ষ্যে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এবং ওমরা ফেয়ারের আয়োজন করা হয়েছে। মেলা অনুষ্ঠিত হবে 30 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত 3 দিন ব্যাপী। দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত মজুদ থাকার পরও একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যা কঠোরভাবে নজরদারি করছে সরকার। সকালে গাজীপুরে এসব কথা জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে মন্ত্রী জানান, দেশে কৃষি পণ্য উৎপাদনের পাশাপাশি রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কৃষি পণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। বাংলাদেশ সরকারের মূল টার্গেট কৃষি পণ্য রপ্তানি। বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য, প্রধান টার্গেট কৃষি পণ্যকে দেশের প্রধান এবং সবচেয়ে বড় রপ্তানি পণ্য হিসেবে চিহ্নিত করে ওইটার উপরে আমরা কাজ করি।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে আবারও বড় ধরনের পতন হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় তেলের দাম কমেছে 10% বেশি। আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ট ক্রুডের দাম নেমে আসে ব্যারেল প্রতি প্রায় $88.6, যা আগের দিনের তুলনায় 10% কম। একই সময়ে WTI অপরিশোধিত তেলের দাম 8% কমে দাঁড়ায় প্রতি ব্যারেল $82.35। এর আগে হরমুজ এবং বাব আল মান্দেব প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার শঙ্কায় ব্র্যান্ট ক্রুডের দাম সাময়িকভাবে $100 প্রতি ব্যারেল ছাড়িয়ে গিয়েছিল। তবে গত শুক্রবার ইরানের বিরুদ্ধে সামরিক হামলা স্থগিত করার পর থেকেই তেলের দাম নিম্নমুখী হতে শুরু করেছে। বহুজাতিক হেলথ কেয়ার ব্র্যান্ড জনসন অ্যান্ড জনসন অবশেষে প্রায় $5.5 বিলিয়ন পরিশোধ করে হাজার হাজার মামলা নিষ্পত্তির জন্য মার্কিন আদালতে প্রস্তাব দিয়েছে। তাদের বেবি পাউডার এবং টাল্ক যুক্ত অন্যান্য পণ্যগুলো ডিম্বাশয় ক্যান্সার সৃষ্টি করে এমন অভিযোগ প্রতিষ্ঠানটির নামে 2009 সাল থেকেই 10,000-এর বেশি মামলা করে বিভিন্ন ভোক্তা, যা তারা অস্বীকার করে আসছিল। টাল্ক হলো একটি প্রাকৃতিক খনিজ যা ম্যাগনেসিয়াম, সিলিকন, অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি। এর সাবানের মতো অনুভবের জন্য পরিচিত এবং প্রায়শই বেবি পাউডারে ব্যবহৃত হয়। জনসন অ্যান্ড জনসন বারবার এই অভিযোগগুলো অস্বীকার করে বলেছে টাল্ক নিরাপদ, এতে অ্যাসবেস্টস নেই এবং এটি ক্যান্সারের কারণ নয়।